নির্বিচারে সাধারণ জনগণকে হত্যার উদ্দেশ্যে পাকিস্তানের সাথে ভয়ঙ্কর দুই চুক্তি করলো তারেক। পাকিস্তানি জামাতি ডেভিল ইনুস আর এই তারেক, এরা যে মুদ্রার এপিট আর ওই পিঠ, এই ভয়ঙ্কর চুক্তি তার বড় প্রমাণ। ইউরোপ আমেরিকাতে পাকিস্তান যে চাল বিক্রির চুক্তি করেছিল, ইউরোপ আমেরিকা পাকিস্তানের সেই চাল ল্যাবে নিয়ে পরীক্ষা করে দেখেছে এই চাল বিষাক্ত। ভয়ঙ্কর কীটনাশক রয়েছে এই চালের মধ্যে, যেই কারণে তারা সেই চুক্তি বাতিল করেছে এবং পাকিস্তানের ওই চাল ইউরোপ আমেরিকা আর কিনবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। আর সেই চাল এখন বাংলাদেশ কেনার জন্য চুক্তি করেছে। 50,000-এর উপরে মেট্রিক টন চাল বাংলাদেশ সরকার কিনবে। পাকিস্তানি সাধারণ জনগণের নিরাপত্তার বিষয়ে যে আইন বলবৎ ছিল, পাকিস্তানের স্বয়ং মিডিয়াগুলো যে আইনকে সাদা হাতি বলে তুলনা করেছিল, সেই আইনই নাকি এবং জনগণ নিরাপত্তার জন্য সেই দেশের প্রশাসনের যে কার্যকরী পদক্ষেপগুলো, সেই পদক্ষেপই নাকি বাংলাদেশের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর অনুকরণীয় এবং সেটা বাস্তবায়ন তারা করতে চায়। সেই বাস্তবায়নের জন্য একটা চুক্তি তারা পাকিস্তানে বৈশা, ওই যে আমেরিকায় বৈশা আমাদের শিলং সালাউদ্দিন করে ফেলেছেন। ভাইরা আমার, আজকে দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে পাকিস্তানি এক নাগরিক বাঙালি দেশের আমাদের এক ভাইকে দিনে দুপুরে সবার সামনে নোংরা ভাষায় গালিগালাজ করে তাকে মারধর করলো। ওই লোকটা যদি ভারতের একজন নাগরিক হইতো, তাহলে জামাতি সহ বিএনপির সন্ত্রাসীরা কি কাণ্ড না ঘটাইতো একবার একটু চিন্তা করে দেখেন। কিন্তু সে পাকিস্তানি বাংলাদেশে প্রবেশ করে আমার এক বাঙালি ভাইকে মেরেছে, এতে কোনো সমস্যা ওদের হয় নাই। সাধারণ মানুষকে 1971 সালে পাকিস্তানি অস্ত্র দিয়ে গুলি করে হত্যা করেছিল, কিন্তু এবার কীটনাশকের মাধ্যমে হত্যা করবে। আর তার জন্যই অন্য দেশে যে চালে বিষ রয়েছে বলে তারা ল্যাবে পরীক্ষা করে সেই চুক্তি বাতিল করেছে, সেই চুক্তি বাংলাদেশ করেছে। আবার অন্যদিকে দেখেছেন আপনারা, আগলঝাড়াতে থানার মধ্যে ঢুকে পুলিশকে মেরেছে। কেন মেরেছে? তিনি চোরকে কেন গ্রেপ্তার করেছে? পুলিশ আরো মার খাবে আগামীতে। 5 আগস্টে পুলিশের শিক্ষা হয় না, পুলিশকে মাইরা ফ্লাইওভারে ঝুলাই রাখছে। আরে এই চক্ষু সাক্ষী, আমি সাক্ষী, বারবার বলতেছে, আমার চোখের সামনে আমি দেখেছি পুলিশকে কিভাবে পিটিয়েছে। পিটিয়ে হত্যার পরে হত্যা নিশ্চিত করার জন্য শরীরে পেট্রোল ঢাইলে আগুন ধরাই দিচ্ছে। চোখ 5 টাকার কয়েন দিয়ে গোলাইয়ে তুলে ফেলছে, একেবারে গুলিয়ে ফেলেছে। এগুলো চোখের সামনে দেখা। সেই পুলিশ যখন 5 তারিখের পরে পুলিশের মুক্তির জন্য যারা আন্দোলন করে, আওয়ামী লীগের নেতা কর্মীরা, তাদের আন্দোলনে গিয়ে বাধা দেয়, বাড়ি বাড়ি গিয়ে ওদেরকে গ্রেপ্তার করে। আরে আজকে যদি আওয়ামী লীগ, এই যে পুলিশ যে অতি উৎসাহী হয়ে যা কিছু করেছে, এই জন্য যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণকে সাথে নিয়ে থানায় হামলা চালাইতো, তাহলে সেইটা অপরাধ হইতো না। কিন্তু আওয়ামী লীগ সেটা করে নাই, কারণ আওয়ামী লীগ ভদ্রলোকের দল, আওয়ামী লীগ মব সন্ত্রাসের দল নয়। আওয়ামী লীগ যদি অহিংস আন্দোলন করে, আওয়ামী লীগ যদি সহিংসতা ঘটায়, তাহলে বাংলাদেশ তো মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, নাই হয়ে যাবে বাংলাদেশ। কিন্তু আওয়ামী লীগ সেটা করে না, করবেও না, কারণ আওয়ামী লীগ তো এই দেশটার জন্মদাতা। তাই সাধারণ মানুষকে কৌশলে হত্যার উদ্দেশ্যে এখন চাল যে চুক্তি করেছে, নিরাপত্তার বিষয় যেটা সেই দেশের নাগরিক বলে সাদা হাতির সাথে তুলনা করে। এবং আপনারা দেখেছেন এই যে গতকালকে 44 জনের উপরে পুলিশ এবং সেনাবাহিনী হত্যা হয়েছে। জঙ্গি এবং সন্ত্রাসবাদী দেশের সাথে চুক্তি কখনো কোনো সভ্য দেশের কেউ করতে পারে না। আর তারেক কোনো সভ্য দেশের প্রধানমন্ত্রীও নন, তারেক পাকিস্তানেরই একটা অংশ। পূর্ব পাকিস্তানের যে প্রদেশ আছে, সেই প্রদেশের একজন মুখ্যমন্ত্রী। এখন আপনারা বলবেন আমরা ওই চাল তো কিনবো না। আপনি বুঝবেন এটা পাকিস্তানের চাল না কোন দেশের চাল? আপনি বুঝবেন এটা সন্ত্রাস এবং জঙ্গিবাদের দেশ থেকে সেই কীটনাশক মিশানো চাল আনছে কিনা? আপনাকে সেটা বলবে দোকানদার? দোকানদারই তো জানবে না, তাহলে আপনি কিভাবে বুঝবেন? এখন এই চুক্তি বাস্তবায়নের আগেই দেশের জনগণ যদি এখন পর্যন্ত হুঁশ না আসে, আপনারা এখনো যদি প্রশাসনের মধ্যে থাকা, সেনাবাহিনীর মধ্যে থাকা দেশপ্রেমিক যারা রয়েছেন, তারা এখনো যদি এগিয়ে না আসেন, তারা নিজেদের সংগ্রামের জন্য যদি প্রস্তুত না করেন, আগামীতে অনেকভাবে আপনাদের মরতে হবে। মরতে হবে এটা নিশ্চিত। মেরে ফেলবে তারেক ক্ষমতায় থাকার জন্য। জামাতি পাকিস্তানি সন্ত্রাস এবং জঙ্গিবাদরা এখন মিলিটারির মধ্যে ঢুকে গেছে, সাধারণ নাগরিকের মধ্যে ঢুকে গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ঢুকে গেছে। ওরা মারবে,
দেশের আওয়ামী লীগের যে 6 কোটি ভোটার এবং সমর্থক আছে সবাইকে ওরা হত্যা করবে, পুরো বাংলাদেশটাকে গ্রাস করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হয়ে গেছে সেইটা ঘোষণার জন্য এটা ওরা করবে, এজন্য ওরা প্রতিজ্ঞাবদ্ধ। এখন মুক্তির জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব পুনরুদ্ধারের জন্য, নিজেদের জীবনের নিরাপত্তার জন্য, বেঁচে থাকার জন্য কীটনাশক বিষ মিশানো চাল না খেতে চাইলে, ওই যে পাকিস্তানের খয়ের খা আইন অনুযায়ী না চলতে চাইলে, পাকিস্তানি নাগরিকরা বাংলাদেশে এসে সাধারণ নাগরিককে মারবে, দিনে দুপুরে গালিগালাজ করবে, সেখান থেকে তার শিকার না হইতে চাইলে আপনাদের রাজপথে নামতে হবে, সংগ্রাম করতে হবে, তা না হলে কিন্তু মরতে হবে। যদি চালিয়ে নিয়ে যাওয়ার নির্দেশনা দিতেন, কারণ যেই প্রাণহানি হতো এবং যেভাবে করে বাংলাদেশের কয়েকটি বাহিনীকে একটা শক্তি কিনে ফেলেছিল, সেটা কিন্তু আরো বেশি প্রাণহানি, আরো বেশি খারাপ যে ফলাফল সেটার দিকে কিন্তু যাচ্ছিল। তো যাই হোক, এটা এখন আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার কারা আমাদের উপরে চুক্তি চাপিয়ে দেয়। আমি পরিষ্কার করে বলতে চাই যে আমরা সবসময় যেটাকে বলি যে নিও কলোনিয়াল পাওয়ার, নিও ইম্পেরিয়ালিস্ট পাওয়ার, সেই নিও ইম্পেরিয়ালিস্ট পাওয়ারদের কিছু ডিজায়ার ছিল। সেই ডিজায়ার বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের সাধারণ মানুষের কথা ভেবে তাদের সেই সমস্ত অন্যায় দাবিগুলো তিনি রাখেননি। তিনি এর আগে যখন গ্যাস রপ্তানির সেটাতে রাজি হননি, তাকে পতন করানো হয়েছে। এইবার যখন তাকে বলা হয়েছে, অনেক কিছুই চাওয়া হয়েছে, তার পতন করানোর জন্য একটি বাহিনী, সেটার প্রধান তাদেরকে কিনে ফেলে, সেটা কি দিয়ে কিনেছে সে আলোচনা এখানে করে লাভ নেই। সেটা কি ডলারে বিক্রি হয়েছে, ক্ষমতায় বিক্রি হয়েছে, নাকি কিসে বিক্রি হয়েছে সেটা আমি বলতে চাই না বা বলতে পারবো না। কিন্তু সেই ডলারের ক্ষমতা অনেক, সেই ডলারের ক্ষমতায় বিক্রি হয়ে দেশের সার্বভৌমত্বের সাথে বেইমানি করে কিছু নেতৃস্থানীয় ব্যক্তি আমাদের সরকারের পতনের জন্য তারা পরিকল্পিতভাবে কাজ করেছে। এইটাই হচ্ছে জুলাই ষড়যন্ত্র, যেখানে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে, বঙ্গবন্ধুর 32 নম্বরের সেই স্মৃতিময় জাদুঘর বাড়ি, যেখানে বাংলাদেশের আমরা বলি সূতিকাগার, সেটাকে ধ্বংস করা হয়েছে। যেখানে মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলে ক্ষমতা গ্রহণ করেই জামায়াতে ইসলামীর আমিরে জামাত শব্দে তার সাথে আলোচনা করে ভবিষ্যৎ সরকার গঠনের পরিকল্পনা হয়েছে। মুক্তিযুদ্ধের কথা বলে সাধারণ মানুষকে, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত সন্তানদেরকে বিভ্রান্ত করে, তাদেরকে প্রতারিত করে, মাঠে নামিয়ে তাদেরকেই আবার হত্যা করে আজকে এই ঘটনাগুলো ঘটনা হয়েছে। এগুলো একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা আমরা দেখেছি বাংলাদেশে, আমাদের জীবদ্দশায় দেখেছি। এর আগে 75-এর কথা শুনেছি, এর আগে সামরিক শাসনের কথা শুনেছি, এবং কারা সেগুলোর ক্রীড়নক ছিল আমরা সেগুলো জানি। এমন ন্যারেটিভ সৃষ্টি করা হচ্ছে আজকে যেন বাংলাদেশ যেন 15 বছর একটা পরাধীন রাষ্ট্র ছিল। আজকের বাংলাদেশ কতটুকু স্বাধীন সেটা তো এখন জনগণের সামনে প্রকাশিত হয়ে যাচ্ছে। সংসদ ভবনে আমেরিকার আপনার এই যে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান হয়, তো সেটাই যদি হয় তাহলে আমাদের জনগণকে কেন আমেরিকায় ঢুকতে বাধা দেওয়া হয়? এখনো কেন বেইল, সেখানে একটা বন্ড সাইন করে কেন $15,000 উপরে পয়সা দিয়ে কেন আমাকে আমেরিকার ভিসা পেতে হবে? হ্যাঁ, কেন আমাকে এখনো ট্যারিফ দিয়ে আমেরিকান মার্কেটে ঢুকতে হবে? কেন বাংলাদেশের উপরে ভিসা রেস্ট্রিকশন? সেখানে আমাদের দেশে এইভাবে করে কদমবুচি করা হচ্ছে ইঙ্গো মার্কিন শক্তিকে। সেটা যারা করছে তারা ঠিকই বুঝতে পারছেন কারা করছে, কারা তাদের আঙ্গুলি হলনে কারা কিভাবে করে ক্ষমতা দখল করেছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা আমি বলবো জাতি হিসেবে, যে আমরা একটি বেঈমান মীর জাফর, খন্দকার মোশতাকের আরেকটি ভার্সনকে রাষ্ট্র ক্ষমতায় আনতে আমাদের চোখের সামনে আবার দুর্বল করার জন্য রোহিঙ্গাদেরকে আবার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, জঙ্গি প্রশিক্ষণ। আপনাকে বুঝতে হবে
কিছু কিছু দেশ যুদ্ধ করলে তাদের আয় হয়, কারণ প্রোডাক্ট হিসেবে তারা যুদ্ধাস্ত্র, মারণাস্ত্র বিক্রি করেই তারা চলে। তো মিয়ানমারে আরাকান আর্মির প্রধান, যেটা কিনা বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী সেখানে, এবং যারা রোহিঙ্গাদেরকে সেখান থেকে উৎখাত করেছে, নির্যাতন করেছে, ধর্ষণ করেছে, মেরেছে, তাদেরকে আবার ক্ষমতায়ন করে বাংলাদেশে অস্ত্রশস্ত্র সহকারে বাংলাদেশকে ব্যবহার করে সেখানে অস্ত্র দেওয়া হচ্ছে। আমাদের বাহিনীদেরকে ব্যবহার করে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কেন? সেখানে যাতে করে যুদ্ধাবস্থাটা বিরাজমান থাকে। সেটা থাকলে কিছু দেশ আমাদের কাছে অস্ত্র বিক্রি করবে, ভারতের কাছে অস্ত্র বিক্রি করবে, থাইল্যান্ডের কাছে অস্ত্র বিক্রি করবে, কারণ যুদ্ধ না থাকলে তো অস্ত্র কেনার প্রয়োজন হয়, তাই না? তো এইটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে বাংলাদেশ যে ফায়ারিং রেঞ্জে গিয়েছে। এখন এগুলো কি পিআর স্টান্ট নাকি প্রস্তুতি, সেটা আমাদের এখন ভাবতে হবে। যে বাংলাদেশের জনগণ তো শান্তিপূর্ণ একটা অবস্থানের মাধ্যমে সকল প্রতিবেশী দেশগুলোর সাথে একটা সম্পর্ক স্থাপন করার মাধ্যমে কিন্তু আমাদের উন্নয়নটা হচ্ছিল। এমনকি মিয়ানমারের যে সামরিক জান্তা, তার সাথেও একটা আমাদের অবস্থানগত একটা সমঝোতা থাকায় যে যখনই আমাদের চালের দাম বেড়েছে, তারা কিন্তু চাল রপ্তানি করতে কিন্তু আটকায়নি। আমাদের বাজার স্থিতিশীল রাখা হতো। ভারতের সাথে আমাদের সম্পর্কটা স্থিতিশীল রেখে সেখান থেকে কাঁচা মাল ইম্পোর্ট করে সেখানে আমরা ভ্যালু অ্যাড করে আমরা আমেরিকান মার্কেট, ইউরোপিয়ান মার্কেটে আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট এক্সপোর্ট করি। এই যে একটা ইন্টারডিপেন্ডেন্সি অফ ট্রেড, ইন্টারডিপেন্ডেন্সি, সেটা থেকে তো মানে কোন দেশ যদি নিজেদের বাইরে রাখতে চায় তাহলে তাদের অবস্থা হবে পাকিস্তানের মতো, তাদের অবস্থা হবে আফগানিস্তানের মতন, তাদের অবস্থা হবে হাইতির মতন, তাদের অবস্থা হবে সোমালিয়ার মতন, তাদের অবস্থা হবে মিয়ানমারের মতন। যুদ্ধ যদি একটা দেশের অর্থনীতির চালিকা শক্তি হয়, তাহলে আজকে আমরা দেখছি ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আমরা দেখছি যে কোনো পক্ষই বিজয়ী হচ্ছে না, মানুষ শুধু মারা যাচ্ছে। একটা কথা আছে যে ট্রুথ ইজ দ্য বিগেস্ট ভিকটিম অফ অল ব্যাটেল এন্ড ওয়ার। হ্যাঁ, তো সত্যই হচ্ছে সবচেয়ে বড় ভিকটিম, এবং আমাদের দেশেও সেটা হয়েছে। আমাদের দেশে সত্যকে পর্যুদস্ত করে মিথ্যার রাজত্ব প্রতিষ্ঠিত করা হয়েছে। সেই ৭৫-এর আগে থেকে শুরু করে ৭৩ নিয়ে, ৭৫ নিয়ে, বাকশাল নিয়ে, বঙ্গবন্ধু শাসনামল নিয়ে, সামরিক শাসনামল নিয়ে এমন মিথ্যা রাষ্ট্রীয়ভাবে প্রচারিত হচ্ছে যে একটা উদাহরণ দেই, বাংলাদেশের সেনাবাহিনী আমাদের শৌর্য এবং বীর্যের, আমাদের গর্বের প্রতীক। যে সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেই সেনাবাহিনীতে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা যারা ফ্রন্ট ফাইটে ছিলেন, সরাসরি সম্মুখ সমরে যুদ্ধ করেছেন, তারা কমিশনড অফিসার্স, তাদের ১৪০০ আমাদের সেই বীর মুক্তিযুদ্ধ অফিসারদেরকে রাতারাতি ফাঁসি দিয়ে হত্যা করে সেনাবাহিনীকে একটি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বাহিনীতে পরিণত করা হয়েছিল। তার মাধ্যমে আজকের যিনি প্রধানমন্ত্রী, তার পিতার সেখানে যে সরাসরি সিদ্ধান্ত ছিল সেগুলো তো এখন জাতির কাছে পরিষ্কার, তাই না? এবং সেই সেনাবাহিনীকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের চেতনার বাইরে নিয়ে গিয়ে পাকিস্তানের জিয়াউল হকের সেনাবাহিনীর মতন একটা রূপান্তর করার জন্য প্রচেষ্টা দীর্ঘদিন ধরেই ছিল। কারণ আমাদের মুসলমান রাষ্ট্রগুলোতে যুদ্ধ, ঝঞ্ঝা, বিক্ষুব্ধতা, দাঙ্গা এগুলো যদি থাকে, তাহলে কিছু কিছু দেশ আমরা জানি সেখান থেকে ফায়দা লুটে, এবং সেই ফায়দা লোটার কাজটা আমরা দেখেছি। ইরাকে দেখেছি, ইরানে দেখেছি, লিবিয়াতে দেখেছি, সিরিয়াতে দেখেছি, পাকিস্তানে দেখেছি, আফগানিস্তানে দেখেছি, এবং সর্বশেষ বাংলাদেশ সেখানে সংযুক্ত হয়েছে। এবং আমাদের সেই দেশে সেনাবাহিনীকে যুদ্ধ পূর্ণ অবস্থায় তৈরি করার জন্য সেখানে তার বাইরে বিজিবিকে সার্বক্ষণিক একটি সহিংস দলে পরিণত করার জন্য নানান জায়গা থেকে মন্ত্রণা, উস্কানি প্রতিনিয়ত চলছে। এমনকি জামায়াতে ইসলামের যেই তৃতীয় ব্যক্তি ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ঘোষণা দিয়ে আসছে যে মিলিশিয়া বাহিনী করা হবে বাংলাদেশে। সেই মিলিশিয়া বাহিনী কি করবে?
প্রতিবেশী দেশ ভারতে যুদ্ধ করতে যাবে। তো আমার যেই তরুণদেরকে চাকরির স্বপ্ন দিয়ে, শান্তির উন্নয়নের ভবিষ্যৎ গড়বেন সেই স্বপ্ন দিয়ে আপনারা ক্ষমতা দখল করেছেন, সেই তরুণদেরকে যুদ্ধের ময়দানে কোরবানি করার জন্য, হত্যা করার জন্য আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে বাংলাদেশকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করবেন। ইতিমধ্যেই আমাদের দেশের মানুষের ক্ষুধা, দারিদ্রতা, চিকিৎসা, শিক্ষা এমন একটা পর্যায়ে পৌঁছেছে, আপনি দেখবেন 36% শিক্ষার্থী বিগত আমাদের পাবলিক এক্সামের মধ্যে তারা পরীক্ষাই দিতে আসে নাই নাকি পারে নাই, সেটা তো আমাদের মানে পরিষ্কার এখন। কারণ বাংলাদেশের জনসংখ্যা, এটা যদি আমি মানে একটা এস্টিমেশন করি, প্রজেকশন করি, যে একটা ঘরে একজন মানে শিক্ষার্থী ছাড়া সাধারণত দ্বিতীয় শিক্ষার্থী থাকে না। আপনি সেভাবে যদি জিওমেট্রিক প্রোগ্রেশনে সেটাকে রিফ্লেক্ট করেন, দেখা যাচ্ছে যে আমাদের দেশের 50% ঊর্ধ্বে মানুষ মুক্তিযুদ্ধের সপক্ষের, আওয়ামী লীগের পক্ষের মানুষ, এবং তাদেরকে পারসিকিউশন করার জন্য তাদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে, এই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেনি। তো আজকে যাদের ভবিষ্যৎ আপনি অন্ধকার করে দিলেন, ক্ষমতায় বসেই প্রতিহিংসা পরায়ণতার রাজনীতি, নির্যাতনের রাজনীতি, হত্যার রাজনীতি আপনি শুরু করেছেন, এর ফল কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে। গৃহযুদ্ধের দিকে আপনি বাংলাদেশকে ঠেলে দিচ্ছেন। এক ইউনূসের মাধ্যমে যা শুরু হয়েছে, সেটা যদি তারেকের মাধ্যমে শেষ হয়, আমাদের দেশের ভবিষ্যৎ অন্ধকার। তাই এখনো আমি বলবো, বাংলাদেশের আওয়ামী লীগের সাথে সংযুক্ত, সংশ্লিষ্ট নানান রাজনৈতিক দল, সেটা ওয়ার্কার্স পার্টি হতে পারে, জাসদ হতে পারে, ন্যাপ হতে পারে, তারপরে আমাদের কমিউনিস্ট পার্টি বাসদের একটি অংশ হতে পারে, অনেক রাজনৈতিক দল, জাতীয় পার্টি একটি বৃহৎ রাজনৈতিক দল, হ্যাঁ, এমনকি আমি বলবো স্বতন্ত্র পর্যায়ে আমাদের 24-এর নির্বাচনে 67 জন স্বতন্ত্র রাজনৈতিক ব্যক্তিত্ব এমপি হিসেবে নির্বাচিত হয়েছে 300 জনের মধ্যে। একটা বিশাল জনগোষ্ঠীকে রাজনীতি থেকে, আর্থসামাজিক অবস্থান থেকে বিরত রেখে বাংলাদেশকে আপনারা একটি ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমাদের এই যে 17 কোটি মানুষকে কঙ্কালে পরিণত করা, লাশে পরিণত করার যে একটা ষড়যন্ত্র, সেটা কিন্তু আমরা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে। এবং আপনি দেখবেন যে হাইয়ার প্রাইসে আমাকে কিন্তু আমেরিকা থেকে গম ইম্পোর্ট করার জন্য আমরা অবলাইজড হয়ে গেলাম। আমাকে, যেখানে আমি একটা সভারেন রাষ্ট্র হিসেবে আমি নেগোশিয়েট করে আমি একটা প্রাইস নির্ধারণ করবো, আমি সেটা পারছি না। আমি কিন্তু আমেরিকান মার্কেটে আমি প্রোডাক্ট এক্সপোর্ট করি, আমি কিন্তু ফ্রি করি না। আমি বাংলাদেশের মতন একটা দেশ, আমাদের মানে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশ, সেটা কিন্তু আমেরিকান গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে আমেরিকান মার্কেটে এন্ট্রি করে। ট্যারিফ কিন্তু আমাদের উপরে কিন্তু আগে থেকেই ছিল, ট্যারিফটা বাড়ানো হয়েছে আর। তো আমরা কিন্তু উই আর নেট কন্ট্রিবিউটর ইন ইউএস ট্রেজারি, আমরা উই কন্ট্রিবিউট ইন ইউএস ট্রেজারি। বা বাবা মার চিকিৎসা করানো, ছেলের বিয়ে দেয়া, বা ছেলে মেয়ের উচ্চ শিক্ষার জন্য একটা ক্যাপিটাল মানুষ, একটা সোশ্যাল ক্যাপিটাল আয় করতো, গ্রামে গঞ্জে মানুষ সেটা আয় করতো। আপনি দেখবেন এই ঈদ উল ফিতরের সময়ে সেই ক্যাপিটালটা ওই মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত থেকে আমাদের প্রান্তিক যে পেরিফেরাল মানুষ, তাদের হাতে গিয়ে সেটা পৌঁছতো। এটাকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য বলা হচ্ছে এখন বিফ নাকি আমেরিকা থেকে ইম্পোর্ট করতে হবে, মাংস আমেরিকা থেকে ইম্পোর্ট করছে, আবার সাথে আবার ওখানে যুক্ত করে দিয়েছে। হ্যাঁ, তো এটাই বলছি যে নামাজ নাই, কালাম নাই, ইউনূস হলো গিয়া এখন জঙ্গি গোষ্ঠীর মেসায়া। জীবনে কখনো তাকে দেখবেন না আপনি ঈদ উল ফিতরের নামাজ পড়তে গিয়েছে, এবং এইবারের ঈদেও সে কোথায় নামাজ পড়েছে এটার কোনো প্রমাণ কোথাও নাই। হ্যাঁ, ঈদের জামাত তো আর ঘরে পড়া যায় না, বা নিজের বাড়ির মানে বারান্দায় পড়া যায় না, তাই না? তো এই ধরনের লোককে, এই ধরনের ধর্মবিরোধী লোককে বানানো হয়েছে জঙ্গি গোষ্ঠীর প্রধান। আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এরা ক্ষমতায় বসেই কিন্তু বাংলাদেশে যারা চিহ্নিত জঙ্গি, স্বীকৃত জঙ্গি এবং ধর্ষক, এই যে সমাজে ব্যাপক হারে ধর্ষণ বেড়ে গিয়েছে, সরাসরি জেলখানা খুলে দেওয়া হয়েছে, সব ধর্ষককে ছেড়ে দেওয়া হয়েছে। কেন? আওয়ামী লীগকে বেঁধে রাখবো, ধর্ষককে ছেড়ে দেবো, জঙ্গিকে ছেড়ে দেবো। সেই ইউনূসীয় যে সিদ্ধান্ত,
যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে ধর্ষক মুক্তি পাক, জঙ্গি মুক্তি পাক, কিন্তু আওয়ামী লীগ সেখানে বন্দী হোক। এই যে একটা নিকৃষ্ট চিন্তা ভাবনা, এর ফলে কিন্তু বাংলাদেশকে শ্মশানে পরিণত করার একটা পরিকল্পনা বাস্তবায়নের দিকে যাচ্ছে। তবে আশার আলো আমি আপনাকে বলি হেলাল ভাই, বাঙালি কিন্তু যখন ধরবে তখন কিন্তু এমন কঠিন ভাবে ধরবে, পালানোর পথ কেউ খুঁজে পাবে না, সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এবং আপনি দেখবেন শত কোটি ডলারের টাকার অপপ্রচার সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগ এর সাথে সংশ্লিষ্ট এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটি বিশাল জনগোষ্ঠী নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে, পাবলিক মিডিয়াতে, ব্রডশিটে যেভাবে করে তাদের অসন্তুষ্টির কথা, তাদের প্রতারিত হওয়ার কথা, নৃশংসভাবে তাদের প্রতারিত হওয়ার কথা আজকে তুলে ধরছে, সেটাতে কি আওয়ামী লীগ কি সেই প্রচারণা কি পয়সা দিয়ে করেছে? আওয়ামী লীগ কি সেই প্রচারণা করার মতন বর্তমানে কোনো অবস্থায় আছে? আমাদের নেতাকর্মীরা কারাগারে, বিশাল অংশ আত্মগোপনে, বাকিরা নির্বাসনে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগের কোন ধরনের হস্তক্ষেপ ব্যতীত সাধারণ মানুষ আজকে জেগে উঠেছে। যে কোনো দিন সেই লগি বৈঠা হাতে যার যা কিছু আছে তাই নিয়ে জঙ্গি গোষ্ঠীর পতনের জন্য রাজধানী ঢাকামুখী হবে বাংলার সাধারণ মানুষ। আজকে গ্রামে গঞ্জে কোনো বিদ্যুৎ নেই, পড়া নাই, শোনা নাই, কোথাও কোনো শৃঙ্খলা নেই। মসজিদ মাদ্রাসা সেগুলো এখন দখল করে ফেলেছে জামায়াতে ইসলামীর লোকেরা। তাদের মওদুদিবাদকে দ্বীন ইসলাম বলে প্রচারিত করার জন্য তারা সেখানে গেড়ে বসেছে। আমাদের যে চিরায়ত দ্বীনি সংস্কৃতি সেটাকে তারা রাজ্য করে সেটার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছে। আমাদের সনাতন ধর্মাবলম্বী নানান অন্যান্য যারা ধর্মীয় সংখ্যালঘু, এমনকি আমাদের পার্বত্য অঞ্চলের যারা আমাদের জাতিগত সংখ্যালঘু, তাদের বিরুদ্ধে আজকে বাংলাদেশটাকে দাঁড় করিয়ে দিয়েছে তথাকথিত তৌহিদি জনতার নামে। তৌহিদি জনতার সামনে যখন মজলুম জনতা দাঁড়িয়ে যাবে তখন তৌহিদি জনতার পিঠের চামড়া থাকবে না। এটা কিন্তু দ্বীন ইসলাম একটা জিনিস, আর ওই মানে প্রসেসড দ্বীন অর্থাৎ আইসিস এর ধর্ম সেটা আরেকটা জিনিস। কারণ বাংলাদেশে সেই আইসিসির ইনজেকশন দিতে পারলে, বাংলাদেশের সেই উগ্রবাদ জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করতে পারলে তাহলে কি হবে, আরেকটা থিয়েটার তৈরি হবে। সেই থিয়েটারের মাধ্যমে কারা লাভবান হয় আমি তো আর মানে ব্যাখ্যা করতে প্রয়োজন নেই। এই আপনি দেখবেন যে ইউনুস, তার কন্যা মনিকা ইউনুস আমেরিকাতে থাকে এবং সে অপেরা সিঙ্গার। আমি তার সংস্কৃতি, শিল্প সংস্কৃতি নিয়ে মন্তব্য করব না। তো যেখানে তিনি অপেরা সিঙ্গারের বাবা, সেখানে তার কন্যা এবং তিনি নিজে গিয়ে যারা LGBTQ, লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, এদের যে অধিকার, আমি কারো অধিকারের বিরুদ্ধেও বলছি না, পৃথিবীর সকল মানুষের অধিকার সংবিধান অনুযায়ী আমাদের দেশেও আছে, কিন্তু সেটাকে প্রচার করে আমাদের দেশের যেই মানে চিরায়ত সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, ইসলামিক সংস্কৃতি, সনাতন সংস্কৃতি বা আমাদের যেটা পারিবারিক বন্ধনের মানে সেই যে সংস্কৃতিটা তৈরি হয়েছে সেটার মুখোমুখি দাঁড় করিয়ে পশ্চিমাদের প্রিয়ভাজন হতে চায়। তো পশ্চিমাদের প্রিয়ভাজন হওয়ার জন্য তার কোনো সীমা নেই, তাই না? তো অধিকারের প্রশ্নের সেখানে কিন্তু তার কোনো কন্ট্রিবিউশন নেই। অথচ আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, যারা হিজড়া সম্প্রদায়ের, যারা তাদেরকে কিন্তু নাগরিক অধিকার দিয়ে হিজড়া নামে তারা ন্যাশনাল আইডি করার কিন্তু তারা অধিকার পেয়েছে। তারা আগে প্রপার্টি রাইটস পেত না, তাদেরকে এবং আলেম ওলামাদের সাথে আলোচনা করে কিন্তু প্রপার্টি রাইটস দেওয়ার জন্য আমরা একটা সেখানে সামাজিক একটা দাবি তুলতে পেরেছিলাম। কারণ তার পরিবার বা তার পিতামাতার অধিকার, সম্পত্তিতে তারও অধিকার আছে, তাকে আপনি কিভাবে বঞ্চিত করবেন? সত্যিকারের সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় এবং অর্থনৈতিক অধিকারের প্রশ্নে তিনি কাজ করেছেন। আর ইউনুস গিয়ে কোথাকার কোন LGBTQ সমাজে গিয়ে একটা সিগনেচার করে দিয়ে এসে সে পশ্চিমাদের প্রিয়ভাজন হওয়ার চেষ্টা করছে এবং সেই সংস্কৃতির
থেকেও আজকে দেখবেন ইউনূস হয়েছে, তার কিন্তু কোনো অন-ইসলামিক হিসেবে তাকে কিন্তু এই জঙ্গিরা বলবে না, কারণ তারা তারা দিনকে বিক্রি করে চলে, তারা দিনকে ধারণ করে না, তারা দিনের প্রচার করে না, তারা দিনের ব্যাপারে গবেষণা করে না। আপনি যুগ বদলেছে, সমাজ বদলেছে, আপনাকে রিসার্চ করতে হবে। যেমন আমরা অনেক দেশে দেখেছি যে অনেক বড় বড় আলিয়াতে, অনেক জামিয়াতে আপনার দিনের ব্যাপারে রিসার্চ হয়, অথচ আমাদের দেশে কিছু কুপমণ্ডুক সংকীর্ণ লোক যারা এখন অনলাইনে ধর্ম ব্যবসা খুলেছে, এর মধ্যে একজন দেখবেন আপনি, এখানে অনেকে, আমি নাম কারো বলতে চাই না, হ্যাঁ, বিকৃত রোগে মুখোশ খোলা উচিত। কারণ আমরা যদি সামরিক রাষ্ট্রে পরিণত হব যে সবাইকেই সামরিক সার্ভিসে যেতে হবে এবং আমাদের আর কোনো কাজ নেই, অর্থনৈতিক কোনো কাজ নেই, একাডেমিক কোনো কাজ নেই, দিনই কোনো কাজ নেই, সামাজিক কোনো কাজ নেই, আমরা এখন সবাই ড্রোন বানাতে চাই, আমরা আমাদের মানুষকে মানে এই মুজাহিদিন বানিয়ে তাদেরকে মিলিশিয়াতে পরিণত করে আমরা প্রতিবেশী দেশগুলোর সাথে সংঘাত, যুদ্ধ, এই বিবাদে লিপ্ত করার জন্য আমাদেরকে প্রতারণা করা হয়েছে এই জুলাইয়ে। তো সুতরাং এই প্রতারণা জাতির সামনে এখন পরিষ্কার, যে কোনো দিন মহাবিস্ফোরণ ঘটবে। আমি এই সরকারের উদ্দেশ্যে আমরা এখনো বলে যাচ্ছি, আপনারা যদি ঘুম আপনাদের এখনো না ভাঙে, তাহলে সমূহ বিপদ আপনাদের জন্য যেমনি অপেক্ষা করছে, বাংলাদেশের জন্য একটা ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। কারণ যেভাবে ল অ্যান্ড অর্ডার ব্রেকডাউন করছে, আপনারা দেশে একটি সার্বজনীন ঐক্য এবং পলিটিক্যাল সমঝোতার পথে হাঁটুন। আপনারা এখনো আপনারা এখনো এই যে মানুষ হত্যার পথে আপনারা এখনো হাঁটছেন। তুরাগ থেকে শুরু করে মেঘনা, কর্ণফুলী থেকে শুরু করে তিস্তা, লাশ বাংলাদেশের প্রত্যেক নদ নদীতে পাওয়া যাচ্ছে। এই লাশ এখন আমার ভাইয়ের, আমার কর্মীর। এই লাশ আপনারও হবে, কারণ আপনি যে নির্যাতন করছেন, যেই মহাপাপ করছেন, এই গুনার ভার আপনার উপরে আসবে। সুতরাং সময় আপনি নিয়েছেন, 6 মাস গিয়েছে, বৃহত্তর রাজনৈতিক ঐক্য যদি আপনি প্রতিষ্ঠিত করতে না পারেন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বাহিনীর উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালনার অভ্যাস আপনার যেটা সৃষ্টি হয়েছে, সেটা যদি আপনারা না ছাড়েন, জনগণের উপরে নির্ভর করে রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা বৃহত্তর রাজনৈতিক ঐক্য এবং ন্যাশনাল পলিটিক্যাল রিকনসিলিয়েশনের পথে না হাঁটেন, এবং জুলাই প্রতারক এবং জঙ্গিদেরকে আপনারা যদি পাকড়াও না করেন, আপনারা যেমনি করে নিশ্চিহ্ন হবেন, বাংলাদেশটা একটা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির মধ্যে যাবে। তাই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার যে উদাত্ত আহ্বান, সেই আহ্বানে আমরা বারবার ফেরত যাই যে আমাদের দাবিগুলো তো খুবই সিম্পল। সাধারণ মানুষের জীবনে সহজ স্বাভাবিকতা ফেরত আসার জন্য বাংলাদেশের রাজনীতিকে আপনাকে ওপেন করতে হবে, আওয়ামী লীগকে অ্যাক্টিভ করার অনুমতি দিতে হবে, রাজবন্দীদেরকে মুক্ত করতে হবে, ব্যবসায়ীদের উপরে মামলা, রাজনীতিবিদদের উপরে মামলা প্রত্যাহার করতে হবে, এবং উগ্র জঙ্গি গোষ্ঠী, সেটা জামায়াতের হোক, সেটা এনসিপির হোক, সেটা ইউনূসের যে এনজিও দল আছে, এনজিও পার্টি, সেটা আসিফ নজরুল, এই সেই ইত্যাদি, তাদের বিরুদ্ধে বিচার অবশ্যই আপনাকে করতে হবে। নয়তো আপনি এমন বিপদে পড়বেন, এক যাত্রায় আপনি 20 বছর ক্ষমতার বাইরে ছিলেন, আগামী যাত্রায় কিন্তু 40 বছরের বাইরে থাকবেন, যদি সঠিক সিদ্ধান্ত সময় মতো আপনারা নিতে না পারেন। এখন পর্যন্ত পারছেন না, ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। সেই বাঁধ ভেঙে গেলে বাংলায় কি জলোচ্ছ্বাস আসে, সেই জলোচ্ছ্বাসে কি কি ভেসে যায়, সেটার উদাহরণ আমি দিতে চাই না, কিন্তু আমি দিতে জন্য সঠিক, এবং সেই আইন শৃঙ্খলা বাহিনী কেন এই চাঁদাবাজদেরকে ধরতে পারতেছে না? কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি শুরুতেই মেরুদণ্ড ভেঙে দিয়েছেন। তাদের সহকর্মীদেরকে যারা হত্যা করেছে তাদেরকে আপনি ইনডেমনিটি দিয়ে দিলেন। আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কোনো ধরনের রেগুলার ডিউ প্রসেসের মধ্যে না রেখে যারা অর্ডার পালন করেছে তাদেরকে আপনি ফাঁসি দিচ্ছেন। আপনি সেনাবাহিনীর মধ্যে যারা জঙ্গি দমন করেছে, যারা গভর্নমেন্টের ইনস্ট্রাকশন প্রফেশনালি পালন করেছে, তাদেরকে আপনি এখন কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসি দিতে চাইছেন। তো আপনার ভুলে গেলে চলবে না, সকল বাহিনীতে
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিদ্যমান আছে, রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানে তারা আছে। সুতরাং আপনারা যা মনে করছেন সাপের 5 পা দেখেছেন, সেই সাপও নেই, সেই সাপের 5টা পাও নেই। সুতরাং এই বিষয়টা তারা এখনো উপলব্ধি করতে পারছেন না। সময় থাকতে যদি সঠিক পথে না আসেন, দেশের জন্য বিপদ, আপনাদের জন্য বিপদ, এবং এই দেশের জন্য যখন বিপদ হবে আমি আপনি আমরা কেউই রক্ষা পাবো না, কেউই রক্ষা পাবো না। এবং যেই জঙ্গি গোষ্ঠীর ঘাড়ে চেপে এখনো সরকারি প্রতিষ্ঠানগুলো এখনো তাদের হাতে মানে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে রেখেছেন, সেই জঙ্গি গোষ্ঠী কিন্তু আপনাকে ধ্বংস করবে। এই যে আপনি জঙ্গির গোষ্ঠীর কথা বলছেন, আজকে আপনি যখন প্রত্যেকটা মানে সবগুলা বলবো না, 90% মাদ্রাসার মধ্যে জঙ্গি গাড়ি তৈরি হয়েছে, যেটা একসময় জামাতের স্বপ্ন ছিল। এই নিষ্পাপ শিশুদেরকে ব্যবহার করেই এরা জঙ্গি আন্দোলন করেছে এবং এই দেশকে একটা অন্ধকার যুগে নিয়ে গিয়েছে। এবং আজকে যে মিলিশিয়া বাহিনী কথা বলছেন আপনি, সেই মিলিশিয়া বাহিনীকে মাদ্রাসা থেকেই তৈরি হচ্ছে না। আমি আসলে এখানে একটা মিসকনসেপশন থাকতে পারে, মানে জঙ্গি সেটা স্কুল থেকে হতে পারে, ইংলিশ মিডিয়াম থেকে হতে পারে, মাদ্রাসা থেকে হতে পারে, মেডিকেল কলেজ থেকে হতে পারে, বিশ্ববিদ্যালয় থেকে হতে পারে। সেটা যে শুধুমাত্র মাদ্রাসা থেকে হবে এটাতে আমি অবশ্যই বিশ্বাস করি না। কারণ আমাদের প্রচুর মাদ্রাসা আছে যেখানে সত্যিকারের দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষা অত্যন্ত উন্নত মানের দেয়া হয়। হ্যাঁ, আমি অনেক মাদ্রাসা এবং আমি অনেক স্কুল চিনি, অনেক ইংলিশ মিডিয়াম স্কুল চিনি যেখানে দিনরাত জঙ্গিবাদের বিষয়ে কিন্তু শেখানো হয়। হ্যাঁ, তো সুতরাং কোন নির্দিষ্ট ক্লাস অফ ইনস্টিটিউশন না, এখানে বিষয়টা হচ্ছে কারা পরিচালনা করছে। যারা এই সমস্ত জিনিসগুলো পরিচালনা করে তাদের যে মতাদর্শ, তাদের যে ওয়ার্ক মানে মেথড অফ ওয়ার্ক সেখানে কিন্তু প্রতিফলিত হয়, তাদের আইডিওলজি সেখানে প্রতিফলিত হয়। কিছু গোষ্ঠী আছে বাংলাদেশে, রাজনৈতিক গোষ্ঠী, যারা জানে যে সংঘাত ছাড়া তাদের কোনো ধরনের উপস্থিতি থাকতে পারে না, কারণ তারা রাষ্ট্র পরিচালনা নিয়ে তাদের কোনো পলিসি নেই। তাদের পলিসি হচ্ছে যে ওই যে বলছে রোজা পূজা এক, আর জান্নাতের টিকিট বিক্রি করবে তাদের মানে ব্যালটে সিল মারলে। এই ধরনের কিছু চিপ পপুলিস্ট একদম খুবই কি বলবো নিকৃষ্ট মানের স্লোগান দিয়ে যে ইউনুস যেটা করেছে, ইউনুসের একই প্রতারণা। ইউনুসের বি টিম, মূল টিম হচ্ছে জামায়াতে ইসলামী, ইউনুস হচ্ছে সেটার ওই যে যদি ডক্টর শফিক যদি হন হচ্ছে জামায়াতের প্রধান, ইউনুস হচ্ছে সেটা এমিরেটাস প্রধান। হ্যাঁ, মানে হিপোক্রেসি অফ দি হাইয়েস্ট অর্ডার। এমিরেটাস প্রধান হচ্ছে ইউনুস, শফিক সাহেব হচ্ছেন সেটার এখন দলীয়গত প্রধান। এই এবং এ বি পার্টি, তারপরে এনসিপি পার্টি, এগুলো সব এ টিম, বি টিম, সি টিম, তাই না? একটা মুনাফিকি সিন্ডিকেট। আপনি এটা বলেন যে আপনি যেটা বলছেন যে ওই যে প্রধান সর্বকিছু প্রধান, সেটা যে ইউনুস যে সেটা করেছে, এবং সেটা তো আজকে দিনের আলো মতো সত্য। এবং আজকে 700-র উপরে শিশু মারা গিয়েছে তার কারণে, তার পলিসি ডিসিশনের কারণে। এখন পর্যন্ত কোনো ইনভেস্টিগেশন হয়নি সেটা নিয়ে। সুতরাং আবারও বলবো, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু মুখিয়ে আছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়ে দিয়েছেন রাষ্ট্রের সকল বাহিনীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিশালভাবে প্রতিনিধিত্ব করছে। সেনাবাহিনীতে কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নেই? অবশ্যই আছে। বিজিবিতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি নেই? অবশ্যই আছে। বিচার বিভাগে কি নেই? পুলিশ বাহিনীতে কি নেই? সরকারের প্রত্যেকটি অংশে অবশ্যই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ মানুষ আছে। আবার কিছু লোক আছে, সংখ্যালঘু, তারা পাকিস্তানের দালালি করার জন্য সেখানে কিছুদিন বিএনপির অবয়ব নিবে, কিছুদিন জামায়াত ইসলামের অবয়ব নিবে, কিছুদিন এনসিপির অবয়ব নিবে। এদের মূলটা হচ্ছে তারা মুক্তিযুদ্ধকে ঘৃণা করে, কারণ পেয়ারা পাকিস্তান ধ্বংস হয়ে গিয়েছে। এদের মূল লক্ষ্য হচ্ছে কনফেডারেশন করা পাকিস্তানের সাথে, ডিফেন্স কনফেডারেশন করা। তো এই গোষ্ঠীটা এখন ভোকাল, কারণ চেয়ারে যারা বসে আছে তারা তাদেরকে উৎসাহিত করছে। তারা যদি শুরু থেকেই বলতো এই ধ্বংসের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আমরা বন্ধ চাই, এখানেই শেষ, তারা যদি শুরু থেকে সেই নেতৃত্ব সুলভ আচরণ করত, কিন্তু তারা সেটা করে নাই বলেই এর ফল কিন্তু ওনারাই পাবেন।
সাধারণ মানুষ ফল পাওয়া কথা বলছেন। বাংলাদেশে আপনি যেখানে আছে বাংলাদেশের অলিতে গলিতে জঙ্গিরা আইএসআই পতাকা উড়াচ্ছে। পারে না। রাজনীতিতে বাহাস থাকবে, বিতর্ক থাকবে, পলিসি ডিবেট থাকবে, কিন্তু দিনের প্রশ্নে, যেটা ইমানের প্রশ্নে, সেখানে তো আপনি কোনো বাহাস হয় না। সেখানে নানান ধরনের যে আমাদের রিচুয়ালস গুলো আছে সেগুলো নিয়ে বাহাস হতে পারে, কিন্তু ইমান তো ইমান। সেই ইমানের মূল যে আমাদের ফোকাস, আমাদের কলেমা, সেইটাকে পতাকা হিসেবে বানিয়ে সারা দেশে কি বার্তা দেওয়া হচ্ছে? সেটা বার্তা দেওয়া হচ্ছে আমরা ওই যেটা শুনেছিলাম 2001 থেকে 6 সালে বিএনপি জামায়াত ইসলামী সরকারের সময় যেটা শুনেছিলাম যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এটার একটা প্রতিধ্বনি এখন আমরা পাচ্ছি, এবং যারা এগুলো বলছে তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনাকে দেখতে হবে। এই যে কিছুদিন আগে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, নানান বাহিনীতে যারা চাকুরিচ্যুত হলো, তাদেরকে রেট্রোস্পেক্টিভ মানে প্রমোশন দিয়ে তাদেরকে আপনি পয়সা দিয়ে আপনি এগিয়ে দিলেন। এখানে পরিষ্কার করে ছিল জঙ্গি ট্রেনিং এর সাথে যুক্ত কিছু অফিসার, তাদেরকে আপনি শুধুমাত্র মানে পুরস্কৃতই করলেন না, তাদেরকে এখন আপনি লাইমলাইটে নিয়ে আসলেন। এই যে প্রমোটিং মিলিটেন্সি স্টেট স্পন্সর্ড মানে প্রসেসে, এটার ফল তো আমরা সবাইকে ভোগ করতে হবে, আমাদের সবাইকেই ভোগ করতে হবে, দেশের সাধারণ মানুষকে সবচেয়ে বেশি ভোগ করতে হবে। কারণ যত বেশি জঙ্গিবাদের দিকে আমাদের সমাজ, রাষ্ট্র, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিজিবি বাহিনী তাদেরকে ঠেলে দেওয়া হবে, ততই কিন্তু আমাদের দেশ হিসেবে আমাদের যে পরিচিতিটা হয়েছিল একটা লিবারেল, একটি পৃথিবীর অন্যতম বৃহত্তম মুসলমান রাষ্ট্র, কিন্তু এখানে শান্তি আছে, এখানে মানুষ টলারেন্ট, সিভিলাইজেশন অনেকটা এগিয়ে গিয়েছে। তারপরে যে বেতন দেওয়ার কথা সেটা দেয় না, মানে সব রকমের এই ওয়েস্ট ইন্ডিজের মাধ্যমে এক ধরনের প্রতারণার কথা উঠে। এখনো এটা প্রুভ না, বাট বাংলাদেশ সরকার প্রাথমিকভাবে এই আমিনুল ইসলাম নর সম্পর্কে যে 24 সালে বাংলাদেশ কিন্তু মালয়েশিয়ার কাছে তাকে চাইছিল, মানে ফেরত চাইছিল, যে তাকে ফেরত পাওয়া সে বাংলাদেশের নাগরিক, কারণ সে আসলে বাংলাদেশি বর্ন মালয়েশিয়ার নাগরিক, সে বাংলাদেশেরও নাগরিক। তো সেই হিসাবে বাংলাদেশ তাকে চেয়েছে, যেটা মালয়েশিয়া সরকার রিসেন্টলি মানে এই ব্লুমবার্গ যখন রিপোর্ট করে, ব্লুমবার্গ কিন্তু যোগাযোগ করেছিল মালয়েশিয়ার সাথে, যে তখন মালয়েশিয়া অস্বীকার করেছে যে বাংলাদেশের এরকম কোনো রিকোয়েস্ট তারা পায়নি। তো এখন পর্যন্ত তাদের কাছে পায় না, মানে কিন্তু এখন পর্যন্ত তাদের কাছে পৌঁছায়নি। কিন্তু এটা ব্লুমবার্গ বলছে বাংলাদেশ 2024 সালে কিন্তু তাকে এক্সট্রাডিশনের জন্য আবেদন করেছিল। কেন আবেদন করেছে? ব্লুমবার্গ তখন বলছে যে ব্যাপক মানব পাচারের সাথে সে সম্পর্কিত এবং মানুষ সর্বশান্ত হওয়ার সাথে সম্পর্কিত এই ব্যক্তি, সে একজন আন্তর্জাতিকভাবে সে মানব পাচারের সাথে তার সম্পৃক্ততা আছে, এবং আসলে উনি মানব পাচার বলতে ব্লুমবার্গ যেটা বোঝাচ্ছে যে আদম ব্যবসাটাকে, যেটা বলছে আদম ব্যবসাকে তার ওই দৃষ্টিভঙ্গিতে দেখছে যে তিনি এমন একটা সিস্টেম করছেন যে, এবং মালয়েশিয়ার যে শ্রমবাজার, এই শ্রমবাজার যে ব্যাপক দুর্নীতির মধ্যে আছে, এটা নিয়ে ব্লুমবার্গ কিন্তু এপ্রিলও একটা রিপোর্ট করেছিল, এই লাস্ট এপ্রিলও রিপোর্ট করেছে। মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কিন্তু ব্লুমবার্গ ব্যাপক ইনভেস্টিগেশন করে কিন্তু ওইসব হয়েছে যে এই শ্রমবাজার কতটা করাপ্টেড। এটা শুধুমাত্র যে বাংলাদেশি শ্রমিকরা যে এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিষয়টা এরকম না, আন্তর্জাতিক অন্যান্য দেশ থেকে যে শ্রমিকরা সবাই এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা কিন্তু ইনডেপথ একটা রিপোর্ট করেছে এপ্রিল এর দিকে যে মালয়েশিয়ার শ্রমবাজার কি পরিমাণ করাপ্ট, যে ওখানে শ্রমিকরা সর্বশান্ত হচ্ছে, শুধু বাংলাদেশ নিয়ে না, কিন্তু বাংলাদেশ এখানে উল্লেখ ছিল যে বাংলাদেশের শ্রমিক, এবং সেখানে উল্লেখ ছিল বাংলাদেশ এই ব্যাপারে কিন্তু 2024-এই কিন্তু এই আমিনুল ইসলাম নরকে বা নূর, ওরা নর এনওয়ার দিয়ে লিখতেছে যে সে এই স্ক্যামের সাথে জড়িত, এবং তার বেস্টিনের যে সফটওয়্যার বা বেস্টিনের মধ্যে যে এই ইয়েটা করেন সেটা এটার সাথে জড়িত। এবং ব্লুমবার্গ এটাও বলেছিল তখন যে এইটা বাতিল করার দিকে গিয়েছিল মালয়েশিয়া সরকার, যে এটা থাকবে না, এবং নতুন সফটওয়্যার আনা হবে, এরকম একটা কথা ছিল। কি সফটওয়্যার সেটা আমি এক্স্যাক্টলি ওই সময় যেহেতু রিপোর্টটা পড়ে না সেটা, কিন্তু এইটা বলা হয়েছে যে তারা নতুন সফটওয়্যার, মালয়েশিয়ার নতুন সফটওয়্যারে যাবে এই যে মানব পাচার বা মানুষের যে শ্রমবাজারে যে কি বলে শ্রমবাজারের যে দুর্নীতি, এগুলো দূর করার জন্য। এবং সেখানে ব্লুমবার্গ এটাও এই আমিনুল ইসলাম নরের কথা উল্লেখ করছিল যে তার সিস্টেমটাও একই রকমের। সেখানে যখন সিদ্ধান্ত হয়েছিল মালয়েশিয়া যে তারা এইসব যেসব করাপ্ট সিস্টেম আছে এগুলা
বদলে দিয়ে একটা নতুন সিস্টেমে যাবে। সেই নতুন সিস্টেমের একটা ওদের দেশীয় নাম আছে। তো সেই নতুন সিস্টেমে যাওয়ার ব্যাপারটা আনোয়ার ইব্রাহিম সরকার এই কিছুদিন আগে বাতিল করেছে। তো আনোয়ার ইব্রাহিম সরকারের আনোয়ার ইব্রাহিম সরকার আর কি, তো আনোয়ার ইব্রাহিমের দপ্তরের সাথে তারা যোগাযোগ করেছিল। যোগাযোগ করার পরে আনোয়ার ইব্রাহিম নিজেই একটা কমেন্ট করেছিলেন। তখন তাকে যখন মালয়েশিয়াতে এরকম প্রশ্ন করা হয় যে আপনি আবার সেই পুরনো সিস্টেমে যাচ্ছেন কেন, তখন আনোয়ার ইব্রাহিম বলেছিলেন যে আমরা পুরনো সিস্টেম বদলাতে গিয়ে যদি এটা মনোপলি করতে দিতে চাই না, আমরা এটা যেন অনেকের হাতে থাকে, অনেকেই যেন এই ব্যবসাতে সম্পৃক্ত, একটা কি বলে ইয়ের হাতে, দানবের হাতে, আমরা এক দানবের হাতে আমরা পড়তে চাই না, অনেক দানব কাজ করুক, তাহলে এক কোনটা ভালো কোনটা খারাপ এটার মধ্যে যাবে। আনোয়ার ইব্রাহিমের যুক্তিটা হলো এটা মনোপলি যেন না হয়, মনোপলি যেন না হয়, যেই সিস্টেমটা তারা নেয়ার কথা ছিল সেই সিস্টেমে কিন্তু মনোপলি হয়ে যেত, অনেক ব্যবসায়ী আদম ব্যবসার সাথে সম্পৃক্ত অনেকজন থাকতো না সেখানে। এই নর যে আমিনুল ইসলাম নর এও বাদ পড়তো। তো আমার বক্তব্য হলো যে না, আমি একক কারো হাতে দেবো না যে পুরো দুর্নীতি একক হাতে চলে যায়, সুতরাং আমি কিন্তু আবার পুরোনো সিস্টেমগুলোকে রিভাইভ করতেছি। এবং এই সিদ্ধান্ত নেয়ার পরে ব্লুমবার্গ এই রিপোর্টটা করে যে মালয়েশিয়ার শ্রমবাজার যে করাপশনে ছিল সে করাপশনেই থেকে গেছে, কারণ আনোয়ার ইব্রাহিম সরকার আবারও সেই পুরনো সিস্টেমগুলো, যে সিস্টেমগুলি পুরো শ্রমবাজারকে করাপশনের মধ্যে এবং শ্রমিকদেরকে বিপদে ফেলতেছে, শ্রমিকদের মানে উপর বাড়তি যে টাকা পয়সা দেওয়া, যা চাকরি না পাওয়া, চাকরি পেলেও কম বেতনে চাকরি পাওয়া, যে এগুলো চলতেছিল এটা আবার অব্যাহত হবে, এটা তারা রিপোর্ট করছিল। এখন আবার এই ইয়েটা আসছে হলো ব্লুমবার্গ আবারও এটা পিক করছে। পিক করার কারণটা হলো এটাই হলো আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশের জন্য দুর্ভাগ্য এবং তারেক রহমানের জন্য দুর্ভাগ্য যে তারেক রহমান তার প্রথম সফরেই কিন্তু আন্তর্জাতিকভাবে একটা বিতর্কের মুখে পড়ে গেলেন। কেন? কারণ হলো এই আমিনুল ইসলাম নরের সাথে তারেক রহমানের দেখা হয়েছে, কথা হয়েছে। ব্লুমবার্গের দাবি তারেক রহমান আমিনুল ইসলাম এই বিতর্কিত আমিনুল ইসলাম নর, তারা যাকে বলে মানব পাচার বলে, তার সাথে জড়িত একজন ব্যক্তির সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, এইগুলো তাদের ইয়ে। এবং ব্লুমবার্গের যে হেডলাইনটা সেটা যদি আমি একটু বলি তাহলে আপনি বুঝতে পারবেন যে ব্লুমবার্গ যে হেডলাইন করছে, বাংলাদেশ পিএম মেট লেবার টাইকুন আমিন অন মালয়েশিয়া ট্রিপ। বাংলাদেশ লেবার টাইকুন তাকে বোঝা হয়নি, সে লেবারদের বিশাল ব্যবসা করে শ্রমিকদের, এরকম টাইকুন আমিনের সাথে মালয়েশিয়া ট্রিপ ইয়েতে দেখা করেছে। ব্লুমবার্গ কিন্তু বাংলাদেশের সাথে যোগাযোগ করেছে এই ব্যাপারে, এবং এই সফরকালীন সময়ে তারেক রহমানের সাথে তার যে উপদেষ্টা ছিলেন তার সাথে ওনারা যোগাযোগ করেছে। তারা যোগাযোগ করার পরে ব্লুমবার্গ জিজ্ঞেস করছে তাকে যে এরকম একটা মিটিং হয়েছে, তখন তারেক রহমান বলছে যে ওই উপদেষ্টা বলছেন ওইখানে তো অনেকেই ছিল, তো অনেকের সাথে বৈঠক হয়েছে, নির্দিষ্ট কারোর সাথে আমাদের প্রধানমন্ত্রী বৈঠক করে নাই। কিন্তু ব্লুমবার্গ দাবি করছে যে না, উনি মিটিং করেছেন। হ্যাঁ, আসলে ওখানে যে মালয়েশিয়া প্যালেসে, যেটা মালয়েশিয়া কুয়ালালামপুর প্যালেসে, মালয়েশিয়ান প্যালেসে যেখানে যে গ্যাদারিংটা হয়, সেখানে প্রবাসী বাংলাদেশিদের সাথে তারেক রহমানের একটা মিটিং ছিল। সেখানে যেটা হয়েছে, সেখানে আনশিডিউলড ভাবে গিয়েছিল মালয়েশিয়ার হিউম্যান রিসোর্সের মিনিস্টার রমানন হিউম্যান রিসোর্সেস মিনিস্টারও কিন্তু সেখানে আনশিডিউলড একটা মিটিং গেছে। সেইখানেই কিন্তু ওই আনশিডিউলড বৈঠকটাতে এই আমিনুল ইসলাম নর ছিল বলে ব্লুমবার্গ দাবি করছে, এবং সেটাকে এখন সাপোর্ট করতেছে হলো দি এইজ মালয়েশিয়া, দ্য এইজ সিঙ্গাপুর, দ্য স্ট্রেট টাইমস মালয়েশিয়া, এরাও কিন্তু এখন এটা দাবি করতেছে না, হ্যাঁ দিস ইজ ট্রু যে তারেক রহমানের সাথে মিটিং আছে। এবং তারা যেটা বলতে চাচ্ছে যে তার তারেক রহমানের সাথে যে মিটিং গুলো হয়েছে, যে মালয়েশিয়া যে 2024 সালে ওই যে সব তদন্তের সময় 2024-এর যে ঘটনা আমিনুল ইসলাম নরকে বাংলাদেশ ফেরত চেয়েছিল, সেই সময় ওই সময়টা মানে এমন একটা মানে ঘটনা পরিস্থিতি তৈরি হয় যে মালয়েশিয়া শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয়। এবার মালয়েশিয়া কিন্তু তারেক রহমান গিয়ে কিন্তু সেটা আবার খোলার জন্য করছে, এবং সেটা নাকি খুব সম্ভবত ওপেন হয়েছে। কিন্তু বেস্টিনেটের মাধ্যমে যদি এটা হয় তাহলে বক্তব্য হলো
ব্লুমবার্গের বক্তব্য হলো আবার বাংলাদেশের এই শ্রমিকদের নিয়ে করাপশন, আবার সেইটার সাথে জড়িত হয়ে পড়েছেন আমাদের প্রধানমন্ত্রী, যে আদম ব্যবসাতে যে দুর্নীতিগুলো হচ্ছে সেই দুর্নীতির অন্যতম টাইকুন যে আমিনুল ইসলাম নরের সাথে উনি বৈঠক করে তাতে জড়ালেন। এখন কেন তারেক রহমান মিটিং করেছেন, আদৌ ওনার দপ্তর থেকে কোনটা প্রকাশ করাবে, কিন্তু এরা কিন্তু এটা দাবি করছে যে নাও দ্য মিটিং ওয়াজ দেয়ার, এবং সেখানে মিটিং হয়েছে। এখন এটা প্রধানমন্ত্রীর দপ্তরের বা প্রধান সেই সময় ভিজিট করেছেন, এরকম তো উপদেষ্টা যেটা বলতে চাচ্ছেন তার সাথে অনেকের মিটিং হয়েছে, এখন উনি কোনো স্পেসিফিক কারোর সাথে মিটিং করতে যান নাই। কিন্তু কথা হচ্ছে যে যাকে বাংলাদেশ বিচারের জন্য বাংলাদেশে চেয়েছিল, যাকে, তার সাথে কি আমাদের প্রধানমন্ত্রীর এরকম অসাবধানতা বশতও যদি দেখা হয়ে থাকে, এটা তো আন্তর্জাতিক নিউজ হয়েছে। এবং এটাই দুর্ভাগ্যজনক যে তারেক রহমান মাত্র ক্ষমতায় আসার মাত্র 5 মাসের মাথায় এরকম একটা আন্তর্জাতিক বিতর্কে পড়ে গেলেন, যেটা মালয়েশিয়াতে উনি এখন আলোচিত ব্যক্তি হয়ে গেলেন। এই যে পত্রিকায় এত বড় করে নিউজ হচ্ছে যে উনি এই লোকদের সাথে বৈঠক করেছেন। আরেকটা হলো যে শুধু শুধু মালয়েশিয়া ছাড়িয়ে এশিয়া ছাড়িয়ে উনি আমেরিকা পর্যন্ত ওনাকে নিয়ে এখন প্রশ্ন তুললো যে তারেক রহমান এরকম একটা বিতর্কিত লোকের সাথে কিভাবে মিটিং করলো। এবং তারা এই প্রশ্নে ব্লুমবার্গ, আমেরিকা বেস, আপনি নিশ্চয়ই ব্লুমবার্গ জানেন, ব্লুমবার্গ একজন বিখ্যাত ধনী লোক, তার নামে কিন্তু এই প্রতিষ্ঠানটা। সেই ব্লুমবার্গ কিন্তু এই ধরনের অনেক ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে, যে রিপোর্টগুলি হলো ইন্টারন্যাশনালি খুব রিপোর্টেড হয়। এটাও সেটা এরকম বলা হচ্ছে যে তারেক রহমান আসলে বিতর্ক, মানে ব্লুমবার্গের রিপোর্টের কারণে ইন্টারন্যাশনাল, মানে কি আমেরিকানদের কাছেও কিন্তু তারেক রহমান একটা মানে কি বলে ইমেজ সংকটে পড়লেন, যেটা আমি যেটা বললাম যে এটা তারেক রহমানের জন্য একটা বড় ধরনের ধাক্কা, যে তার প্রথম সফরেই তিনি একটা ইমেজ সংকটে পড়ে গেলেন। একদম, মানে নিশ্চয়ই, যেহেতু আমাদের প্রধানমন্ত্রী উপদেষ্টা বলেছেন যে এরকম বৈঠক নেই, তারপরে এরকম একটা রিপোর্ট হওয়ার পর না এরকম কোনো বৈঠক উনি বলেন না, বহুজনের সাথে উনি বৈঠক করছেন, কিন্তু এই ব্যক্তির সাথে মিটিং করছেন কিনা তারা জানেন না, বা এই ব্যক্তির সাথে তার দেখা হয়েছে কিনা। কিন্তু অনেক লোক ছিল, অনেকের সাথে ওনার দেখা হয়েছে, অনেকের সাথে উনি কথা বলেছেন। কিন্তু নিশ্চয়ই এরকম একটা রিপোর্ট হওয়ার পর নিশ্চয়ই এখন আমাদের প্রধানমন্ত্রী কার্যালয় বা তার উপদেষ্টারা কথা বলবেন, কোন বিবৃতি দেবে নিশ্চয়ই আশা করা যায়। কিন্তু এটা তো শুধু তারেক রহমানের ইমেজকেই প্রশ্নবিদ্ধ করলো নাকি বাংলাদেশকেও প্রশ্নবিদ্ধ? তারেক রহমানের ইমেজ আর বাংলাদেশের ইমেজ তো এখন সমান্তরাল চলতেছে, এটা তো আলাদা কোনো ইমেজ না এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ এখানে যে বক্তব্যটা হলো, মানে ব্লুমবার্গের বক্তব্যটাও একটু ব্লুমবার্গ, স্ট্রেট টাইমস, এরা একটা কথাই বলতে যাচ্ছে যে দেশটা এরকম একজন আদম পাচারের সাথে সম্পর্কিত একজন ব্যক্তিকে নিজের দেশে বিচারের জন্য ফেরত চেয়েছিল, তদন্তের জন্য ফেরত চাইছে, তাকে ধরে দেওয়ার জন্য মালয়েশিয়া সরকারকে সাহায্য চাইছে, মালয়েশিয়া সরকারকে অনুরোধ করেছিল তাকে যেন এক্সট্রাডিট করে, তারা যেন ফেরত পাঠায়। সেই লোকের সাথে কি করে বাংলাদেশের 1 নম্বর লোক যিনি প্রাইম মিনিস্টার, তিনি কি করে তার সাথে করেন? এইটা হলো মেইন প্রশ্নটা কিন্তু। এবং এই মেইন আপনি দেখবেন যে এটা ডালপালা গজাবে, এটা হলো প্রশ্নটা এখন তুললো। এই প্রশ্ন তোলার পরে এখন এই আমিনুল ইসলাম নরের সকল অপকর্ম, আরো কত অপকর্ম আছে সেগুলো বের হবে, এবং যতগুলি অপকর্ম আছে সবগুলোর সাথে কিন্তু তারেক রহমানের নামটা চলে আসবে সবগুলো। এটাই হলো দুর্ভাগ্য। তারেক রহমান কিন্তু দেখেন আপনি এই যে হাওয়া ভবনের ভেতরে যত লোকজন ছিল, প্রত্যেকেই বলা হতো যে তারা, কিন্তু হাওয়া ভবনের তো কিছু ভালো লোকও ছিল। কিন্তু আজকে কি দাঁড়ায় সেটাকে যে তারেক রহমানকে ভালো পথে রাখার জন্য তো কিছু ভালো লোক গেছিল, খালেদা জিয়ার নিজের লোকও তো ওখানে ছিল, কিন্তু আজকে সেই হাওয়া ভবনের কর্মচারী হিসেবে যখন এখন একটু হাওয়া ভবন উল্লেখ করে না যে আমি ওখানে কাজ করছি, আমি হাওয়া ভবনের সাথে কেউ বলে, শুনছেন আপনার পরিচিত বহুজন কিন্তু হাওয়া ভবনের সাথে যেটা আসলে কোনো মানে করাপশনের সাথে ইনভলভ ছিল না অনেকে, কিন্তু কেউ কিন্তু এখন হাওয়া ভবন বলে না। এটা কারণটা কি? কারণ হলো ওই যে একটা ইমেজ তৈরি হয়ে যায়। এখন ব্লুমবার্গের রিপোর্টের কারণে আরো 3টা পত্রিকায় যে রিপোর্ট হইলো, আপনি ইমেজ সংকট না এটা? মালয়েশিয়ার পত্রিকাতে রিপোর্ট হলো, সিঙ্গাপুরের পত্রিকায় রিপোর্ট, মালয়েশিয়ার 2টা পত্রিকা, সিঙ্গাপুরের একটা পত্রিকায় রিপোর্ট হয়, এবং এটা তো এক্সপ্যান্ড করবে। এখন এই আমিনুল ইসলাম নর যত জায়গায় যাবে, এটা সে এখন থাকবে হলো দূরবীনের মধ্যে। এবং নেক্সট ডে তারেক রহমান কার সাথে মিটিং করে কি করে, এটা কিন্তু এখন দূরবীনের মধ্যে পড়লো। মানে তারেক রহমানের প্রাইভেসি বললে না, প্রাইভেটলি উনি কার সাথে তো বসতে পারেন না, কিন্তু উনি প্রাইভেটলি, কিন্তু উনি যেহেতু রাষ্ট্রের প্রধান,